বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ৭ম নম্বর অধ্যায় বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন কাঠামোগুলো। আমরা ইতিপূর্বে রাষ্ট্র সম্পর্কে আলোচনা করেছি। সরকার ব্যবস্থা রাষ্ট্রের যন্ত্রস্বরূপ। সরকারের মাধ্যমে রাষ্ট্র তার কাজ করে। সরকারের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য সরকারের বিভিন্ন বিভাগ বা অঙ্গ রয়েছে। সাধারণভাবে সরকার বলতে আমরা বুঝি আইন পরিষদ, রাজনৈতিক দল, মন্ত্রী পরিষদ, শাসনকর্তা, আদালত ও পুলিশ, এগুলো মিলেই হচ্ছে সরকার। সাধারণত আমরা এগুলোই বুঝি। সামগ্রিকভাবে সরকারের 3টি বিভাগ রয়েছে। এক নম্বর হচ্ছে নির্বাহী বিভাগ, শাসন বিভাগ, নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ, আইন বিভাগ, আর 3 নম্বরে হচ্ছে বিচার বিভাগ। প্রত্যেকটা রাজনৈতিক ব্যবস্থায় 3টি মৌলিক বিভাগ বিদ্যমান থাকে। তাহলে যতগুলো রাজনৈতিক ব্যবস্থা রয়েছে প্রত্যেকেরই 3টে করে বিভাগ থাকে। সেই 3টি বিভাগ নিয়ে আজকে আমরা 3টি বিভাগের একটা বিভাগ আজকে আমরা আলোচনা করব। এখানে দেখো আইন, কেননা সরকারের গুরুত্বপূর্ণ প্রধান কাজ হচ্ছে প্রশাসন পরিচালনা করা। তাহলে সরকারের গুরুত্বপূর্ণ প্রধান 3টা কাজ হচ্ছে প্রশাসন পরিচালনা করা, আইন প্রণয়ন করা আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তাহলে প্রশাসন পরিচালনা করা, আইন প্রণয়ন করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, 3টে হচ্ছে সরকারের প্রধান কাজ। এখন দেখো প্রশাসন পরিচালনা 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কেন্দ্রীয়ভাবে আর একটা হচ্ছে স্থানীয়ভাবে। তাহলে একটা কেন্দ্রীয়ভাবে যেটা সরকার সরাসরি পরিচালনা করে থাকে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ দ্বারা পরিচালিত হয়। আর স্থানীয়ভাবে হচ্ছে স্থানীয় নেতৃবৃন্দ, অর্থাৎ উপজেলা, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক যেটা পরিচালিত হয় সেটা হচ্ছে স্থানীয় পর্যায়ে হয়ে থাকে। আমরা নির্বাহী বা শাসন বিভাগ সম্পর্কে আজকে আলোচনা করব। দেখো রাষ্ট্রের শাসন কার্য তথ্য তথা নিত্যদিনকার প্রশাসনিক ও দাপ্তরিক কাজ পরিচালনা, আইন শৃঙ্খলা রক্ষা করা, রাষ্ট্রের সার্বিক সিদ্ধান্ত এবং সুবিধাসমূহ বাস্তবায়ন করে যে বিভাগ তাকে নির্বাহী বা শাসন বিভাগ বলা হয়। তাহলে একটা দেশের বিভিন্ন ধরনের দাপ্তরিক কাজ, অর্থাৎ অফিস আদালতের বিভিন্ন ধরনের কাজকর্ম, আইন শৃঙ্খলা রক্ষা করা এবং রাষ্ট্রের সামগ্রিক যে সিদ্ধান্ত এবং জনগণের সুবিধাসমূহ বাস্তবায়ন করে থাকে, সেটাই হচ্ছে নির্বাহী বা শাসন বিভাগ। বিস্তৃত অর্থে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে মন্ত্রিসভা, আমলা, নিরাপত্তা পরিষদ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কূটনৈতিক, দাপ্তরিক কর্মকর্তা এমনকি গ্রাম্য চৌকিদার সহ সকল প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে নির্বাহী বা শাসন বিভাগ গঠিত হয়। এই নির্বাহী বা শাসন বিভাগের আমরা আলোচনা করবো আজকে। দেখো আমরা নবম শ্রেণী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ৭ম নম্বর অধ্যায় আলোচনা করবো। বাংলাদেশের সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা আজকে আলোচ্য বিষয়। দেখো 3টা বিষয় এখানে করা হয়েছে: সচিবালয়, জাতীয় সংসদ ভবন এবং সুপ্রিম কোর্ট। বাংলাদেশের প্রশাসনিক সর্বোচ্চ যে দপ্তর সেটা হচ্ছে সচিবালয়। সচিবালয় থেকেই বাংলাদেশের প্রশাসনিক যত কার্যক্রম রয়েছে সবগুলো পরিচালিত করা হয়। এছাড়া জাতীয় সংসদ ভবন, বাংলাদেশের জাতীয় সংসদ ভবন অর্থাৎ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের 300টি আসন নির্বাচন হয়, যার প্রতিনিধি নির্বাচন করার মাধ্যমে প্রধানমন্ত্রী সহ তথা জাতীয় সংসদ ভবন গঠিত হয়। সেখানে একজন স্পিকার থাকে, ডেপুটি স্পিকার থাকে। আর এই সংসদে 50টি সংরক্ষিত মহিলার আসন রয়েছে, যাদের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের আইন প্রণয়ন বা বাস্তবায়ন, অর্থনৈতিক দিক থেকে অর্থের বাজেট, আয় ব্যয়ের হিসাব বা দেশের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হয় এই সংসদ ভবন থেকে। এরপর দেখো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ বিচারালয়, যা বিচার কার্য সম্পন্ন করে থাকেন অন্যান্য আদালত বা অধীনস্থ যেসব আদালত রয়েছে তারা যদি বিচার কার্য করতে ব্যর্থ হন, তাহলে এই সুপ্রিম কোর্টের মাধ্যমে বিচার কাজ সম্পূর্ণ করা হয়। বাংলাদেশের সর্বোচ্চ আদালতটির নামই হচ্ছে সুপ্রিম কোর্ট। তাহলে 3টা প্রশ্ন মনে রাখতে হবে। আর আমলা মানে কি? আমলা মানে সরকারি বড় বড় কর্মকর্তা, যারা সরকারি বড় বড় অফিসার গুলো তাদেরকে আমলা বলা হয়। দেখো এখন আমরা 3টা জিনিসই এখানে দেখলাম। আর আমি শুনতে পাইনি, নেটওয়ার্ক প্রবলেম, আর একবার বলেন। বললাম সরকারি কর্মকর্তা, বড় বড় কর্মকর্তা কর্মচারীদেরকে আমলা বলা হয়। যারা সরকারি অফিস আদালতে বড় বড় পদে অধিষ্ঠিত রয়েছে
আমলা বলা হয়? স্যার আপনার কথা বেঁচে আসতেছে, কিছুই বোঝা যাচ্ছে না। নেটের সমস্যা মনে হয় এখনো কি তাই? মানে এই ছবিগুলো কি দেখতে পাচ্ছ তুমি? জি স্যার, ছবি দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে তুমি ও বলছে আমলা, আমলা কি বা আমলা কাকে বলে? আবার শোনো, সরকারি বড় বড় কর্মকর্তাদেরকে আমলা বলা হয়, মানে বড় বড় অফিসারগুলোতে যারা বড় বড় পদস্থ উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীদেরকে আমলা বলা হয়। তাহলে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীদেরকে আমলা বলা হয়। তাহলে প্রশাসনিক প্রধান অফিস কোনটি? সচিবালয়। যা আইনসভা, বাংলাদেশের আইনসভা কোনটি? জাতীয় সংসদ ভবন। বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় কোনটি? সুপ্রিম কোর্ট। এরপর আমরা দেখো পাঠ থেকে কি কি শিখবো। বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গসমূহ কি তা বলতে পারবো। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ক্ষমতা, পার্থক্য, সংসদের ক্ষমতা, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগের কার্যগুলি সবই আমরা জানতে পারবো এই পাঠ্যক্রম থেকে। তবে আমরা আজকে শুধু নির্বাহী বা শাসন বিভাগের কার্যক্রমগুলো করব। এরপর দেখো ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে জাতীয় সংসদ ভবন। এই জাতীয় সংসদেই আমাদের দেশের, অর্থাৎ এটাকে আইনসভা বলা হয়, বাংলাদেশের আইনসভা বলা হয় জাতীয় সংসদকে। আর এখানে আইন প্রণয়ন, আইন বাস্তবায়নের জন্য বিল পাস করা হয়। এছাড়া অর্থনৈতিক বাজেট থেকে শুরু করে সব ধরনের বাজেট পেশ করা হয় এই সংসদ ভবনে। আর এখান থেকে বিল পাস হয়ে জনগণের কল্যাণে ব্যবহার করা হয়। এখানে বাংলাদেশের যতগুলো মন্ত্রণালয় রয়েছে, প্রায় যে কয়টা মন্ত্রণালয় রয়েছে, যেগুলো এমপি রয়েছে, যেগুলো সংসদ সদস্য রয়েছে, তার এছাড়া প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ সবাই এখানে অধিবেশনের ডাক দেন। আর সেই অধিবেশনে বাংলাদেশের জনগণের কল্যাণার্থে যেসব কাজগুলো সুবিধাজনক, যেসব কাজগুলো করলে জনগণের সুবিধা হবে, ভালো হবে, রাষ্ট্রের জন্য সুবিধা হবে, ভালো হবে, আর সেই কাজগুলা সংসদ সদস্যরা উত্থাপন করেন। আর এই সংসদ সদস্যদের মাধ্যমে এটা স্পিকারের কাছে যায়। স্পিকার আবার সেটাকে নোট করে সেটাকে আবার রাষ্ট্রপতির কাছ থেকে ওই বিলটা পাশ করে নিয়ে বাংলাদেশের তথা বিভিন্ন ধরনের কার্যক্রমে লিপ্ত হন। এছাড়া আবার এখানে তথাকথিত, অর্থাৎ জাতীয় সংসদ সদস্য যারা থাকেন বা প্রতিনিধি যারা থাকেন, এদের সবার সিদ্ধান্ত, অর্থাৎ এই একটা মানে যে কোনো বিষয় বাস্তবায়ন করতে গেলে তার সিদ্ধান্তের প্রয়োজন, সেই সিদ্ধান্তটাই নেওয়া হয় এই জাতীয় সংসদ থেকে। এটাকে আইন বিভাগ, বাংলাদেশের আইনসভা বলা হয়। কারণ এখানে একজনের গণতান্ত্রিক দেশ, যেহেতু বাংলাদেশ জনগণের দেশ, একজনের কথা মতো বাংলাদেশের নেতৃত্ব কখনো হয় না। এই জন্য বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত রয়েছে। সবাই প্রতিনিধি বাছাই করে, প্রতিনিধি নির্বাচন করে থাকে। তারা আবার এই জাতীয় সংসদের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন। এখানে রাষ্ট্রপতি যে কোনো বিল বাস্তবায়ন হলে বা পাশ হতে রাষ্ট্রপতির ধারণা পূর্ণ হতে হয়। এই সংসদ নেতা বলা হয় প্রধানমন্ত্রীকে, অর্থাৎ প্রধানমন্ত্রী এখানকার সংসদের নেতা। এখানে হুইপ থাকে, সংসদ সদস্য থাকে, বিভিন্ন মন্ত্রণালয় মন্ত্রীগুলো থাকে, স্পিকার থাকে, একজন ডেপুটি স্পিকার থাকে, রাষ্ট্রপতি থাকে এই জাতীয় সংসদে। এরপর দেখো সংসদ ভবনের বাইরের দৃশ্যটা। এরপর দেখো সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সর্বোচ্চ আদালত, বিচারালয়, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশের অন্য কোনো কোর্ট, হাইকোর্ট বলো আর নিম্ন আদালত বলো আর যেটাই বলো, কোনো মামলা নিষ্পত্তি দিতে না পারলে তারা শরণাপন্ন হন এই সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে এসে তাদের বিচার কার্যক্রমগুলো সমাপ্ত করে যান। এছাড়াও যদি আবার এটা না হয়, আমাদের বিশ্বের আন্তর্জাতিক আদালত কোথায়? নেদারল্যান্ডের হেগ শহরে। যদি কোনো দেশের সুপ্রিম কোর্টও সেটা করতে না পারে, তাহলে এই নেদারল্যান্ডের হেগ শহরে এসে সেখান থেকে সর্বোচ্চ বিচার পেয়ে যায় মানুষ। তাহলে এটা বাংলাদেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। এরপর দেখো বাংলাদেশের সচিবালয়, যেটা বাংলাদেশের প্রশাসনিক প্রধান অফিস আর কি। এটি ঢাকাতে অবস্থিত।
কেন্দ্রীয় প্রশাসনিক বলা হয় এটাকে। আর এখানে সচিবরা থাকেন, আর সবচেয়ে বড় কার্যক্রমগুলা পরিচালনা হয় এর মাধ্যমে। অর্থাৎ গোটা বাংলাদেশের যে কোনো বিভাগ বলো তুমি, অর্থ, তারপরে তোমার যোগাযোগ পরিবহন, এরপরে তোমার কৃষি পণ্য থেকে শুরু করে মানে সবকিছু বিভাগই এই সচিবালয়ের মধ্যে রয়েছে। আর এখান থেকেই নির্ধারিত হয় বাংলাদেশের বিভিন্ন ধরনের বাজেট, বিভিন্ন ধরনের কার্যক্রম, বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপগুলো এখান থেকে সম্পন্ন করা হয়। তবে বাংলাদেশ সবচেয়ে উচ্চপদস্থ প্রশাসনিক এটি কার্যালয় এটি। এরপর দেখো ছবিগুলো দেখা যাচ্ছে। এই ছবিগুলোতে আমরা বিগত অর্থাৎ অতীতের বর্তমান রাষ্ট্রপতি দেখতে পাচ্ছি, আগের রাষ্ট্রপতিকে দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী দেখতে পাচ্ছি। তারপরে নিচের ছবিগুলোতে দেখো সংসদ, জাতীয় সংসদ কিভাবে গঠিত মানে সংগঠিত হয়ে থাকে। রাষ্ট্রপতি জাতীয় সংসদ মানে অধিবেশনের ডাক দেন, আর সেই অধিবেশনে বিভিন্ন ধরনের প্রতিনিধি থাকেন, আর প্রতিনিধিগুলো তাদের অভিমতগুলো ব্যক্ত করতে থাকেন। আর এই অভিমতগুলোকে আবার স্পিকার বা ডিপুটি স্পিকার নোট করে সেটা আবার রাষ্ট্রপতির কাছে পাঠায়। রাষ্ট্রপতি সেটাকে আবার মূল্যায়ন করে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়। আমরা নিচের ছবিগুলোতে দেখতে পাচ্ছি দাঁড়িপাল্লা, এটি আরবিতে বলা হয় মিজান। মিজান অর্থ হচ্ছে পরিমাপক। এই পরিমাপক যেটা যেমন কিয়ামতের দিনে আল্লাহ তাআলা এরকম মানে হাকিমের দায়িত্বে থাকবেন, আর এরকম দাঁড়িপাল্লা থাকবেন, মিজান থাকবেন। সেই সময় পাপ আর পুণ্য দুই পাশে তুলে দেওয়া হবে, কোনটার পাল্লা ভারী হয়, কোনটার ওজন বেশি হয়, সেটাই তার জন্য ফয়সালা হয়ে যাবে। যদি পুণ্যের ওজন বেশি হয় তাহলে সে জান্নাতি, আর পুণ্য যদি না থাকে, পাপের ওজন যদি বেশি হয় তাহলে সে হবে জাহান্নামী। ফেরেশতারা টানে টেনে তাকে সেখানে নিয়ে যাবে। যদি ভালো কাজ করে থাকে জান্নাতে নিয়ে যাবে, আর খারাপ কাজ করে থাকলে সেটা জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এই জন্য হাদিসের মধ্যে রয়েছে যে একজন বিচারক, সৎ বা ন্যায় বিচারক শহীদের সাথে জান্নাতে প্রবেশ করবেন। একজন ন্যায় বিচারক শহীদের সাথে জান্নাতে বিনা বাধায় জান্নাতে প্রবেশ করবেন। কিন্তু বর্তমানে আমাদের সবচেয়ে বেশি দুর্নীতি, সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে এই বিচারালয়ে। এইখানে এসে একজন ম্যাজিস্ট্রেট বা একজন মানে জজ বা একজন হাকিমের সামনে কোরআন ঠিকই আছে, দাঁড়িপাল্লা ঠিকই আছে, এইগুলো সবই ঠিক আছে, কিন্তু ন্যায় বিচার খুব কঠিন। সেখানে অনেকে আবার হয়তো ন্যায় বিচার করে থাকেন, আর অনেকের ক্ষেত্রে ন্যায় বিচার হয় না। বাংলাদেশে বর্তমানে আইনের ক্ষেত্রে সবাই সমান আমরা করে থাকলেও বাস্তবিক ক্ষেত্রে আইন কিন্তু সবার জন্য নয়। কারণ অনেক মানুষ আছে খুন খারাপি করার পরেও হাসি খেলে ঘুরে বেড়ায় রাস্তায় রাস্তায়। আবার অনেক মানুষ আছে যারা কোনো অপরাধ করে নাই, দোষ করে নাই, কোনো কিছু করে নাই, বিনা বাধায় বিনা দোষে বিনা ঘাটে তাকে ধরে নিয়ে যেয়ে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়। এরকম করে বাংলাদেশের আইন চলতেছে। কারণ আইন যাদের টাকা পয়সা আছে তারা হয়তো আইনটাকে টাকার বিনিময়ে কিনে নিয়েছে, অথবা টাকার পরিবর্তে তারা জামিন নিয়ে আসতেছে। আর যাদের টাকা পয়সা নেই, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর মানুষগুলা, তারা হয়তোবা অপরাধ না করেও সেটাকে মানে নির্দোষ সাব্যস্ত করতে পারছে না, যার কারণে তাদেরকে জেলের ঘানি টানতে হচ্ছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। তবে আমরা বিচার বিভাগ স্বাধীন হওয়া উচিত, স্বাধীন হওয়া দরকার। বিচার বিভাগ যদি স্বাধীনতা না হয়, এর পিছনে কারণ রাজনৈতিক নেতৃবৃন্দ বা সরকার কর্তৃক রাজনৈতিক যারা দলীয় রাজনীতি করেন যারা, তারাই সবচেয়ে বেশি দায়ী। কারণ একজন বিচারক সৎ ন্যায় বিচার করতে ইচ্ছুক বা চাইবে হয়তোবা, কিন্তু বিভিন্ন ধরনের রাজনীতিবিদ, এমপি, মন্ত্রী বা অনেককে বড় বড় রাজনীতিবিদরা জেলকে সেখানে সুপারিশ করতে বলে, ভয় দেখিয়ে বা যে কোনো ভাবে টাকার লোভ দেখিয়ে হোক আর যেভাবে হোক তাদেরকে হেনস্থ করার চেষ্টা করে থাকে আমাদের দেশে। যাই হোক, আমরা তিনটা বিষয় এখানে দুইটা রাষ্ট্রপতিকে আমরা দেখতে পাচ্ছি, একজন প্রধানমন্ত্রী, তারপরে নিচে জাতীয় সংসদের প্রতিনিধিবৃন্দ, তারপরে দেখো নিচে দাঁড়িপাল্লা মিজান, সুপ্রিম কোর্টের যে বিচার। মানুষের সর্বোচ্চ বিচারালয় হচ্ছে তার বিবেক যদি থাকে তার সব এর চেয়ে বড় বিচারালয় আর কোথাও নেই। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি আজকের এই ছবিগুলো দেখে। এরপরে দেখো বাংলাদেশের সরকারের বিভিন্ন অঙ্গগুলো আমরা দেখি। তিনটা অঙ্গ দেখো: শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ।
শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, তিনটা অঙ্গ এখানে। তিনটা অঙ্গের মধ্যে আমরা একটা অঙ্গ আলোচনা করবো আজকে। দেখো, শাসন বিভাগ প্রশাসনিক ও দাপ্তরিক কাজ পরিচালনা করে থাকে, আইন শৃঙ্খলা রক্ষা করে থাকে, রাষ্ট্রের সার্বিক সিদ্ধান্ত ও সুবিধা সমূহ বাস্তবায়ন করে থাকে। এছাড়া দেখো, রাষ্ট্রের শাসন কার্য তথা নিত্য দিনকার প্রশাসনিক ও দাপ্তরিক কাজ পরিচালনা, আইন শৃঙ্খলা রক্ষা করা এবং রাষ্ট্রের সহ সিদ্ধান্ত সুবিধা সমূহ বাস্তবায়ন করে যে বিভাগ করে থাকে তাকে নির্বাহী বা শাসন বিভাগ করা থাকে। তাহলে দেখো, এই তিনটা কাজ ছাড়া আরো অনেক কাজ করে থাকে শাসন বিভাগ, আমরা সেগুলো আলোচনা করবো এরপরে। দেখো, যদি তোমরা খাতা কলম কাছে থাকে লিখতে পারো, অথবা না লিখলেও বইয়ের নিচে দাগ দিতে পারো। বই কাছে নাও আর লাল কালি কলম নাও, যে বইয়ের মধ্যে যদি পেয়ে যাও তাহলে সেই নিচে দাগ দাও, দাগ দিয়ে রেখে দাও, পরে কাজে লাগবে হয়তো। শুনতে পাচ্ছ তোমরা? স্যার, আপনি কথা না বেজে বেজে আসি, স্পষ্ট শোনা যায় না। এখন এখন আমি তো আগের মতো করেই একদম কথা বলতেছি, এখন কোনটা যে শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? কি স্যার? আচ্ছা, কি লিখে নিচ্ছ নাকি বইয়ের দাগ দিচ্ছ তোমরা? বলেন আপনি আগে। আচ্ছা ঠিক আছে, বইয়ের দাগ দাও, তোমার লিখে নাও, যেটা করো করো। এরপরে দেখো, আমরা শাসন বিভাগের কার্যাবলীগুলো, এই কার্যাবলীগুলো লিখে রাখো। বইয়ের যেহেতু কোটেশন আকারে দেওয়া নাই, ঢালাওভাবে দেওয়া আছে, তোমাদের কাজে রাখতে পারো। তো শাসন বিভাগের কার্যাবলী বলতে দেখো, 7টা কার্যাবলী এখানে লেখা আছে। 1 নম্বর হচ্ছে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা। অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা, একটা দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেগুলো, যেমন পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, এগুলো এই দেশের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি যাতে না হয় সেই ক্ষেত্রে তারা সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। এছাড়া আবার সরকার কর্তৃক আইন প্রণয়ন করে জনগণের যাতে কল্যাণ হয়, জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সেই কাজ সরকার করে থাকেন। আর সেই কাজটি সরকার এই বিভাগের মাধ্যমেই করে থাকেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে দেশের অভ্যন্তরে অর্থাৎ দেশের ভিতরের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে, শান্তি শৃঙ্খলা সুবিধার্থে এই শাসন বিভাগ কাজ করে থাকে। তারপরে দেখো, বৈদেশিক সম্পর্ক, একটা দেশ আর একটা দেশের সাথে সম্পর্ক বজায়ের ক্ষেত্রে এই শাসন বিভাগ কাজ করে থাকে। সম্পর্কটা কিভাবে হয়? সম্পর্ক বলো রাজনৈতিক দিক থেকে বলো, সামাজিক দিক থেকে বলো, অর্থনৈতিক দিক থেকে বলো বা বাণিজ্যিক দিক থেকে বলো। যেমন বিদেশের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার জন্য এই বিভাগ কাজ করে থাকে। যেমন আমাদের দেশের কোনো পণ্য উৎপাদন করার পরে অন্য দেশের সাথে মানে বিক্রি করে তাদের সাথে সম্পর্ক, আবার অন্য দেশের সাথে কোনো পণ্য আমাদের দেশে নিয়ে এসে বা আমদানি করে তার সাথে সেটাকে সেটা ক্রয় বিক্রয়ের মাধ্যমে তাদের সাথে সম্পর্কের সৃষ্টি হয়। এরপরে সামরিক ব্যবস্থা। স্যার, হ্যাঁ, বাংলাদেশের সাথে কোন কোন দেশের মানে সম্পর্ক ভালো স্যার? এখন বাংলাদেশের সাথে অনেক অনেক দেশের সম্পর্ক ভালো, যেমন চীন, জাপান, যুক্তরাষ্ট্র, ভারত ইত্যাদি আরো দেশের সাথে সম্পর্ক রয়েছে। মানে আমদানি অথবা রপ্তানি যে কোনো সম্পর্ক, তবে আমাদের দেশের সাথে তাদের সাথে আমদানি সম্পর্কটাই বেশি রপ্তানির চেয়ে। রপ্তানি তো আমরা শুধু তৈরি পোশাক করে থাকি, সেটা যুক্তরাষ্ট্রে। আমাদের তৈরি পোশাকের বাজার একমাত্র যুক্তরাষ্ট্র বেশি তৈরি পোশাক ক্রয় করে আমাদের কাছ থেকে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের আমদানি এবং রপ্তানি যে সম্পর্ক, তার মধ্যে আমদানি সম্পর্কটাই বেশি, মানে আমরা কিনে নিয়ে আসি বেশি বাইরে থেকে। এভাবে বিভিন্ন দেশের সাথে আমরা সম্পর্ক আমাদের রয়েছে। তারপর দেখো সামরিক ব্যবস্থা। সামরিক ব্যবস্থার ক্ষেত্রে অর্থাৎ বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সামরিক বাহিনী গঠন করা হয়। যেমন সেনাবাহিনী, বিজিবি বা বিডিআর, যারা দেশ রক্ষার জন্য সীমান্ত রক্ষী হিসেবে কাজ করে যাচ্ছে। এছাড়া নৌবাহিনী অর্থাৎ জলপথে নৌবাহিনী দ্বারা পরিচালিত হচ্ছে। এভাবে সামরিক ব্যবস্থা তৈরি করে এই শাসন বিভাগ। একটা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, একটা দেশের আইন বাস্তবায়নের জন্য, একটা দেশকে বহির্বিশ্বের হাত থেকে বাঁচানোর জন্য এই সামরিক ব্যবস্থা তৈরি করে থাকে শাসন বিভাগ। এরপর দেখো বিচার সংক্রান্ত কাজ। বিচার সংক্রান্ত কাজ শাসন বিভাগ করে থাকে। বিচার বিভাগকে স্বাধীন করে দিয়ে, অর্থাৎ বিচারের যেন ন্যায় নীতিবান হিসেবে কাজ করতে পারে, বিচারের যেন আইন অনুসারে বিচার কাজ সম্পন্ন করতে পারে, এই সুবিধা দিয়ে থাকেন শাসন বিভাগ। এখানে
বাংলাদেশের যে অবস্থা আমরা আগেই বলে নিলাম যে আমাদের মানে আইনের ক্ষেত্রে বিচার বিভাগটা স্বাধীন হওয়া প্রয়োজন। যদিও আমরা স্বাধীন হতে স্বাধীন জাতি, তবে বিচার বিভাগ আমাদের এখানে স্বাধীন নয় অনেকটা ক্ষেত্রে, কারণ সবাই সুবিচার পায় না। আইন সবার জন্য সমান হলেও সবার ক্ষেত্রে আইন মানে কম বেশি রয়েছে। তাহলে আইন সংক্রান্ত কাজ দেখো, এখানে আইন প্রণয়ন করা, আইন বাস্তবায়ন করা, অর্থাৎ আইন তৈরি করা, বানানো, সেই আইনটা জনগণের মধ্যে বাস্তবায়ন করা, এই কাজটা শাসন বিভাগ করে থাকে। কেন তুমি মানবে না? কেন তোমাকে মানতেই হবে? তাহলে সামরিক ব্যবস্থা যেগুলো রয়েছে তারা এই কাজগুলো জনগণের মধ্যে করে থাকে। সরকারি যে আইনগুলা সেগুলো বাস্তবায়ন করে থাকে শাসন বিভাগ। এরপর দেখো অর্থ সংক্রান্ত কাজ। এখন অর্থ সংক্রান্ত কাজ, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, বাংলাদেশের অর্থনৈতিক পুরোটাই কৃষির উপর নির্ভরশীল, তথা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে শিল্প কারখানা ইত্যাদি আমরা এখন উন্নয়নশীল দেশে রূপ লাভ করেছি। উন্নয়নশীল এই দেশে অর্থ সংক্রান্ত কাজগুলো শাসন বিভাগ করে থাকে, অর্থাৎ কোনো আয়, বাজেট পেশ, বাজেট বাস্তবায়ন, তার সেখানে আয়ের খাত, ব্যয়ের খাত রয়েছে, এইসব খাতগুলো পরিচালনা করে থাকেন শাসন বিভাগ। শাসন বিভাগ দ্বারা কি কোন খাতে অর্থ ব্যয় করলে জনগণের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, জাতির কল্যাণ হবে এবং মানুষ সুবিধা মতো চলতে পারবে, তাদের মৌলিক যে চাহিদাগুলো, এই চাহিদাগুলো কিভাবে তারা মানে এই অধিকারগুলো কিভাবে তারা ভোগ করবে, তাদের এই চাওয়া পাওয়াগুলো কিভাবে পূর্ণ হবে, সেগুলো কাজ করে থাকে এই শাসন বিভাগ। এখানে বিভিন্ন ধরনের কর, ভ্যাট, এছাড়া আবার মানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে অর্থ উপার্জন হয় সেগুলো দ্বারাই এই অর্থ বিভাগ পরিচালিত হয়। তাহলে এই অর্থ বিভাগ জাতীয় সংসদের মাধ্যমে, অর্থাৎ অর্থমন্ত্রী বাজেট মানে লিখিত বাজেট নিয়ে জাতীয় সংসদে উত্থাপন করেন, আর সেখানে যতগুলো প্রতিনিধি থাকেন তারা সেখানে সম্মতি প্রদান করেন, আর সম্মতিক্রমে স্পিকার সেটাকে রাষ্ট্রপতির কাছে প্লেস করেন, আর রাষ্ট্রপতি আবার সেটার উপরে স্বাক্ষর করে দিলে সেটা বাস্তবায়ন করে থাকেন এই অর্থ বিভাগ। যার কারণে এটি কাজ করে থাকে হচ্ছে শাসন বিভাগ। এরপর দেখো উন্নয়নমূলক কাজ। উন্নয়নমূলক কাজ, বাংলাদেশ সরকার উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে শাসন বিভাগের মাধ্যমে, যেমন সেতু, ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, মসজিদ থেকে শুরু করে যাবতীয় উন্নয়নমূলক কাজ করে এই শাসন বিভাগের দ্বারা। অর্থাৎ মানুষের জন্য যে কাজগুলো কল্যাণ হবে সেই কাজগুলো সাধারণত এই শাসন বিভাগের মাধ্যমে সরকার করে থাকেন, অর্থাৎ এই বিভাগের অধীনস্থ সেই কাজগুলো। বাংলাদেশে অধিকাংশ যানবাহন পরিবহন ব্যবস্থা অধিকাংশ ক্ষেত্রে উন্নত, আর কোনো জায়গায় কোনো এলাকায় খুবই অনুন্নত। এইভাবেই তবে আগের তুলনায় অনেক উন্নত হয়েছে বর্তমানে। সেই ক্ষেত্রে দেখো এই ধরনের উন্নয়নমূলক কাজ, স্কুল, কলেজ, মন্দির, মাদ্রাসা থেকে শুরু করে সবকিছুই বৃদ্ধি পেয়ে গেছে বাংলাদেশে। এগুলো হচ্ছে উন্নয়নমূলক কাজ। এগুলো হচ্ছে আমরা যে সরকার রাষ্ট্রের যে কার্যক্রমগুলো করেছিলাম, আবশ্যিক কাজ আর ঐচ্ছিক কাজ। ঐচ্ছিক কাজের মধ্যে উন্নয়নমূলক কাজ করে থাকে, এটি জনগণের কল্যাণের জন্য সরকার করে থাকেন, অর্থাৎ এই বিভাগের মাধ্যমে সরকার এই কাজটি পরিচালিত করে থাকেন। তোমরা কি লিখে নিচ্ছ? স্যার শেষ তো লেখা। লেখাও শেষ? আর এগুলো কি নেই? মাহেন শাহরিয়ার, এই মিউট করো না কেন? শুনতে পাচ্ছ ভাই? মাহিন শাহরিয়ার, তাসমন, জি স্যার। শুনতে পাচ্ছ ভাই? জি লিখে নিচ্ছ সব? জি স্যার।
ওকে, থ্যাংক ইউ। এই মাইন্ড শাওয়ারের আছে না, এই মিউট করতেইছে না। ওই মনে ক্লাসই করতেছে না, মিসাই ঢুকে আছে, আপনি তারপর এটা করেন। তাই না, এমনি এমনি ঢুকে আছে, ক্লাস করতেছে না। আচ্ছা, যা হোক। তাই তো মনে। হ্যাঁ, এরপর দেখো আমরা ছবিগুলো দেখাই। আমরা শাসন বিভাগের যে কর্মীগুলো রয়েছে, অর্থাৎ নির্বাহী কাজ এবং শাসন বিভাগের কার্যক্রম করে থাকে এই সব কর্মীরা। দেখো এখানে আনসার, গ্রাম্য পুলিশ থেকে শুরু করে থানা লেভেল পুলিশ পুলিশ পর্যায় পর্যন্ত তারা এই সব কাজগুলো, অর্থাৎ এই শাসনমূলক কাজগুলো, শাসন বিভাগের যে কাজগুলো সেগুলো পরিচালিত করে থাকে। সাধারণত তারা স্থানীয় কাজগুলো বেশি করে থাকে, স্থানীয় বলো আর কেন্দ্রীয় বলো, সব ধরনের সব দিকে এরা কাজ করে থাকে। তবে এদেরকে গ্রাম্য পুলিশ হিসেবে ধরে নেওয়া হয়, আনসার বা গ্রাম্য পুলিশ। তারা স্থানীয় কাজগুলো সবচেয়ে বেশি করে থাকে। এরপর দেখো এখানে দুইটা বাহিনীকে দেখা যাচ্ছে, যে সামরিক ব্যবস্থা। সরকার এই বাহিনীগুলো তৈরি করেছেন দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, দেশ রক্ষার্থে, দেশের সার্বভৌমত্ব টিকে রাখার জন্য, দেশের জনগণের স্বার্থের জন্য বা দেশের কল্যাণের জন্য। অপরের অংশ দেখতে পাচ্ছ পুলিশ, পুলিশ বাহিনী বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যে বাংলাদেশের সবচেয়ে শান্তি শৃঙ্খলা রক্ষাকারীতে সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন তারা। এরপর নিচে দেখতে পাচ্ছ সেনাবাহিনী, সেনাবাহিনী যাদেরকে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়, তাদের যাদেরকে দেশ রক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এরা দেশ রক্ষার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রমের সাথে যুক্ত। তাহলে আমরা আজকে এই নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ সম্পর্কে পড়লাম। আগামী দিনে আমরা নির্বাহী বিভাগের ক্ষমতার ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা মর্যাদা, তারপরে প্রধানমন্ত্রীর ক্ষমতা মর্যাদা বা রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা, এগুলো সম্পর্কে পড়ব। তাহলে বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি বলতো? বলো কে বলতে পারো? হামিদ স্যার। হ্যাঁ, আব্দুল হামিদ। হ্যাঁ, তাহলে সামনের দিনে আমরা এই রাষ্ট্রপতির ক্ষমতা কার্যকরী করবো। এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে 5 মিনিট আছে, বলতে পারো। কোনো কোশ্চেন আছে কি? তোমরা বই দেখো, বই থাকলে কোনো কোশ্চেন থাকলে করতে পারো। না স্যার, কোনো কোশ্চেন নাই স্যার। সব বুঝে গেছো? জি স্যার, যতখানি বুঝাইছেন বুঝছি। পড়ার পরে যদি কোশ্চেন বের হয় তারপর নেক্সট সপ্তাহে আপনি। সামনের সপ্তাহে, আর আমরা সামনের সপ্তাহে তো এভাবে পরবর্তী সপ্তাহে করে লাস্ট থেকে কোশ্চেন দিয়ে দেবো, যেরকম করে কোশ্চেন। কতদিনই কোশ্চেন সলভ করছো সবাই? কতদিনই কোশ্চেন সলভ করছো? স্বর্ণ আছে? কবির আল কাইয়ুম,
জি স্যার। হ্যাঁ, কতদিন কোশ্চেন সলভ করছিলা না ক্লাসে ছিলাই না? গতদিনে কি ক্লাসে ছিলে? ক্লাস করছি স্যার। কোশ্চেন সলভ করছিলা? কোশ্চেন দেওয়া ছিল কিন্তু গতদিনই। জি স্যার, করছি কয়েকটা। হ্যাঁ স্যার পড়ছি, 2-3টা বাকি আছে স্যার। সলভ করে নিও। আর করছে ছাত্র ভর্তি করবার করছে সব করছে। হ্যাঁ, একটা কোশ্চেন হলো, আপনি যে গতকালকে কোশ্চেন দিছিলেন না, ওখানে তথ্য অধিকার আইন কি, এটা একটু বলুন। তত্ত্ব তথ্য অধিকার আইন হ্যাঁ কি? জি স্যার, এটা সংজ্ঞাটা একটু বলুন। জনগণের তথ্য প্রাপ্তির অধিকারকে সুনিশ্চিত করার লক্ষ্যেই জনগণের তথ্য প্রাপ্তির অধিকারকে সুনিশ্চিত করার লক্ষ্যে এই আইন প্রণীত করা হয়। অর্থাৎ জনগণের অধিকার সুনিশ্চিত করার জন্য যে আইন প্রণয়ন করা হয় সেটা হচ্ছে তথ্য অধিকার আইন। এটি সরকার 5 এপ্রিল 2009 সালে জারি করেন। তাহলে জনগণের অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে যে আইন প্রণয়ন করা হয় সেই আইন হচ্ছে তথ্য অধিকার আইন। স্যার বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারবো। কিন্তু আজকে আমাকে দেখা যাচ্ছে না, কেন আমাকে দেখতে পাচ্ছ? না স্যার, আপনি দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা ঠিক আর আছে। মনে হয় সেলফি ক্যামেরায় কোনো প্রবলেম হয়েছে। কিন্তু ক্যামেরায় প্রবলেম হলো তো যে তোমরা ক্লাসে দেখতে পাচ্ছ পেতে। তাহলে ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।